আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, একটু কষ্ট করে প্রিয় শিক্ষার্থীরা একটু জানিয়ে দাও, ঠিক আছে? আজকে আমরা তোমাদের সাথে খুব 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। ক্লাসটি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্বিতীয় পার্ট এটি। তার আগে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেটার প্রথম পার্ট। আজকে হবে তার দ্বিতীয় পার্ট, অর্থাৎ আজকের ক্লাসের পরে ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে এখানে আর তোমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অর্থাৎ এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন নং 3-এ আসে যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো যাচাই করো, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দগুলো চিহ্নিত করো। তোমার একটা অনুচ্ছেদের মধ্যে বলা থাকবে এখান থেকে বিশেষণ পদগুলো যাচাই করো অথবা এখান থেকে বিশেষ্য পদগুলো চিহ্নিত করো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একদম বেসিক থেকে শেষ করবো যতটুকু রয়েছে। আরেকটা কথা হচ্ছে আমরা আজকে সরাসরি প্র্যাকটিসিং করব বিগত সালের বোর্ড প্রশ্নগুলোকে, ঠিক আছে? তো দেখো তো তার আগে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আর কষ্ট করে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও। স্যার শেয়ার করার কথা বলি না, জাস্ট একটু মেনশন করে দাও। মেনশন করলে যেন সবাই ক্লাসটা দেখতে পায়, যেন ক্লাসটা সবাই এনজয় করতে পারে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আচ্ছা ইব্রাহিম, জি আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে, মিষ্টি নুসরাত, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি আমি। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো সব ঠিকঠাক আছে? জি স্যার। আচ্ছা তোমরা সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও যেন সবাই দেখতে পারে আজকের ক্লাসটি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা একটু কষ্ট করে তাদেরকে মেনশন করে দাও যেন সবাই ক্লাসটি আজকে উপভোগ করতে পারে, আজকে এনজয় করতে পারে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি তো তোমরা জানোই, একদম হেডিং এর মধ্যে আমরা দিয়ে রেখেছি একদম বড় করে, আজকে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর দ্বিতীয় পার্ট, ঠিক আছে? ব্যাকরণিক শব্দ শ্রেণীর ব্যাকরণিক যে শব্দ শ্রেণী রয়েছে সেই শব্দ শ্রেণীগুলো নিয়ে আলোচনা করব। তার আরেকটা নাম হচ্ছে পদ প্রকরণ, পদ প্রকরণ, ঠিক আছে? পদ প্রকরণ, এটাকে আমরা ইংলিশে বলি পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ঠিক আছে? স্পেস বলি আমরা এটাকে, পদ প্রকরণকে। অর্থাৎ এখানে আবার এটাকে আমরা আরেক ভাষায় বলি আইডেন্টিফাই দা পার্ট অফ স্পিচ, অর্থাৎ পার্ট অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করা। এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। যেমন আমি তোমায় চাই। এবার একটু খেয়াল করো তো, এই যে আমি তোমায় চাই, এই যে এখানের মধ্যে দেখো তো, এই আমি একটা পদ, তোমায় একটা পদ, চাই একটা পদ, ঠিক আছে? এটাকে ইংলিশে বললে আমরা বলি আই ওয়ান্ট টু ইউ, ওয়ান্ট টু ইউ, আমি তোমায় চাই, ঠিক আছে? আই ওয়ান্ট টু ইউ। এখন একটু খেয়াল করতে হবে তোমাকে, এই যে এখানে এটা ইংলিশে বললে এরকম হয়, বাংলায় বললে এরকম হয়। এই যে এটা একটা আই একটা পদ, ওয়ান্ট একটা পদ, টু একটা পদ, ইউ একটা পদ, এগুলো আলাদা আলাদা ভাবে এক একটি পদ। ঠিক এইভাবে আমরা এখন ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে পদগুলোকে যাচাই বাছাই করব কোনটা কোন পদ, ঠিক আছে? তো আশা করি সবাই ইতিমধ্যে জয়েন হয়ে গেছো। আচ্ছা, তো আমরা এই পদ প্রকরণের ক্লাস নিয়েছি, এটা হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। জি ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। তাহলে স্যার প্রথম ক্লাস, হ্যাঁ প্রথম একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, আর আরেকটা হচ্ছে তোমার বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, আর এইটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর দ্বিতীয় ক্লাস। তার আগে তাহলে আমাদের টোটাল ক্লাস হচ্ছে আজকেরটা সহ 6টা ক্লাস। এই 6টা ক্লাস তোমরা একসাথে পাবা কোথায়? ইউটিউবে, একসাথে ইউটিউবে পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একসাথে সবগুলো ক্লাস তুমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিবা। ইউটিউবটা হচ্ছে FH ইংলিশ লার্নিং হোম। তাহলে স্যার কি? FH ইংলিশ লার্নিং হোমের মধ্যে তুমি গেলে একদম আজকের ক্লাসটা সহ, একটু পরে আমি সেটা আপলোড করে দিবে যেটা এখন নিচ্ছি, এই ক্লাসটা সহ তুমি আরো কি 5টা ক্লাস পাবা বাংলার, কি এই FH ইংলিশ লার্নিং হোমের মধ্যে, ঠিক আছে? এটা ইউটিউবের মধ্যে তোমরা সার্চ করে নিবা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আচ্ছা আচ্ছা আমাদের আরপা এই একটা ক্লাসই করতেছে স্যার, আর কোনো ক্লাস করি না। আচ্ছা সমস্যা নাই, যারা ক্লাস করো না ইনশাল্লাহ করতে পারবা, ঠিক আছে? ক্লাস করো না ইনশাল্লাহ করতে পারবা, স্যার তো একদম রেগুলার ক্লাস নিচ্ছি। আর ইচ্ছে করলে তোমরা স্যারের একটা রেগুলার বেস রয়েছে, সেই বেসও ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ। ইনশাল্লাহ একেবারে কম মূল্যের একটা কোর্স, যেখানে তোমার একেবারে দাম কম, মানে ভালো,
কাকুলি কোর্স, ঠিক আছে, এটা বলা যেতে পারে। আর স্যার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে একটা কোর্স, এটা আমি আগে বলে দিচ্ছি যারা আমার নতুন ক্লাস করতেছ, আমরা বাংলা প্রথম পত্র, সরি বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, একটু মনোযোগ দেয়, জাস্ট স্যারে 1 মিনিট সময় নিব, তারপরে স্যারে ক্লাসে চলে যাবো। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ব্যাকরণ শব্দশ্রেণী একেবারে সম্পূর্ণ শেষ করে দিব, বিগত ভোট যে প্রশ্নগুলো সেগুলো শেষ করে দিব। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্রে আইসিটি, যারা 2021 সালের এবং 2022 সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই সুবর্ণ সুযোগ। সব সময় সুযোগ আসে না, সুযোগ একবারই আসে, এই সকল সুযোগ সবাই ধরতে পারে না, ঠিক আছে, সুযোগ সবার কাছে একবারই এসে ধরা দেয়। তো দেখো এখানে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ, হোক সেটা শর্ট সিলেবাস হোক সেটা বড় সিলেবাস, আমাদের জানার বিষয় না, আমরা একদম সম্পূর্ণ শেষ করব। তোমাদের যদি শর্ট সিলেবাস শেষ করা লাগে শর্ট সিলেবাস শেষ করব, যেহেতু এখন বর্তমানে সবাইকে শর্ট সিলেবাস দিয়ে দিছে, আমরা শর্ট সিলেবাসের আলোকে একদম সম্পূর্ণ এইগুলো একেবারে শেষ করে দিব লাইভ ক্লাসের মাধ্যমে। সপ্তাহে আমাদের ক্লাসগুলো হবে 5 দিন, সপ্তাহে ক্লাস হবে 5 দিন, সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা। এই যা যা পড়ানো হবে সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা, অর্থাৎ এগুলো যা যা পড়ানো হবে সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা হবে, ঠিক আছে। একটা ক্লাস হবে 1 ঘন্টা 30 মিনিট। যাদের ধৈর্য আছে তারাই ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। জীবনও তোমার এই বাংলার জন্য কারো কাছে যেতে হবে না, ইংরেজির জন্য কারো কাছে যেতে হবে না, হ্যাঁ, তারপরে তোমার আইসিটির জন্য কারো কাছে যেতে হবে না, একদম হাতে ধরে ধরে বেসিক যেগুলো রয়েছে একেবারে সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে, ঠিক আছে, এই কোর্সের মাধ্যমে। তো এই কোর্স সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, যেহেতু তোমরা শেষের দিকে অনেকেই থাকো না, অনেকে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকো, তো এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম 2021-22 পরীক্ষার্থীদের জন্য এটা হচ্ছে আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস। কত মাস? 3 মাস। যারা 21 সালে পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য 2 থেকে 2.5 মাস, আর যারা 22 সালে পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য 3 থেকে 4 মাস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সম্পূর্ণভাবে এই কোর্সটা শেষ করানো হবে। আর সেই ক্ষেত্রে আমাদের কোর্স ফি হচ্ছে, কোর্স ফি এই 4 মাসের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা। কোর্স ফি কত? এই মাত্র 600 টাকা দিয়ে তুমি ইংরেজি, বাংলা, আইসিটি সবগুলোর পরীক্ষাও দিতে পারবা, প্রশ্ন তৈরি করা হবে, তোমাদেরকে সিলেবাস সাজেশন ভিত্তিক তোমাদেরকে আলোচনা করা হবে, লেকচার শিটগুলো দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসে শেষে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে বিভিন্ন ধরনের লেকচার শিট দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে সাজেশন ধর্মী পড়ানো হবে, একটা সাবজেক্ট পড়ানো শেষ হয়ে গেলে ওটা সাজেশন দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে আবার পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে একটা প্রেশারের মধ্যে রাখা হবে। যাদের পড়াশোনা একেবারে হচ্ছে না, যারা ইংলিশ দুইটা নিয়ে একেবারে সমস্যায় পড়ে গেছো, আইসিটি নিয়ে একেবারে সমস্যায় পড়ে গেছো, বাংলা নিয়ে সমস্যায় পড়ে গেছো, তোমাদের জন্য এই সুযোগটা একেবারে সুযোগ, যে সুযোগটা কখনো তুমি নাও পেতে পারো, ঠিক আছে, কারণ এত কম ফি দিয়ে কখনো এই সবগুলো সাবজেক্ট একসাথে পাওয়া যায় না, যেটা আমি বিশেষ করে আমার কোর্সে পাওয়া যায়। তো যারা কোর্সটা করতে ইচ্ছুক তোমরা কষ্ট করে এই নাম্বারে, আমি আগে বলে দিচ্ছি, আবার তোমরা একটু পরে ক্লাস শেষে, ঠিক আছে, এই নাম্বারে কষ্ট করে আমাকে কল দিবা, ঠিক আছে, যারা করতে ইচ্ছুক, এই কোর্সটি করতে ইচ্ছুক, তারা এই নাম্বারে কষ্ট করে একটা ফোন দিয়ে দিবা এই ক্লাস শেষ হওয়ার পরে, ঠিক আছে। তাহলে তোমরা 3 মাসের জন্য 600 টাকা কোর্স ফি দিয়ে আর দেওয়া লাগবে না। এই ক্ষেত্রে সপ্তাহে 5 দিন, সপ্তাহে 2 দিন পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিটের সবগুলো ক্লাস, রুটিন ভিত্তিক ক্লাস সবগুলো করতে পারবা ইনশাল্লাহ। তখন তো আর ক্লাসে কথা হবে না, শুধু পড়ানো ছাড়া, ঠিক আছে। আশা করি তোমরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড হতে চাই কোর্সে, ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার বাংলা সেকেন্ড পেপারটা যারা বুঝো নাই, আজকের ক্লাসে যদি না বুঝো, আজকের ক্লাসে যদি বাংলা সেকেন্ড পেপারটা আমার সহজ ভাষায় যদি না বুঝো, তাহলে আমি মনে করব যে না, আর কিভাবে তোমরা বুঝতে পারো। আজকের ক্লাসে একটু মনোযোগ দাও। আর ক্লাসগুলো হবে সন্ধ্যায়, ঠিক আছে, সন্ধ্যার পরে ক্লাসগুলো হবে। তবে তোমাদের সুবিধা অনুযায়ী, তোমরা যদি বলো স্যার বিকেলে হলে ভালো হয় তাহলে বিকেলে হবে, তোমরা যদি বলো স্যার সন্ধ্যায় হলে ভালো হয় না সন্ধ্যায় হবে, তোমরা যদি বলো স্যার রাতে হলে ভালো হয় তাহলে রাতে হবে, ঠিক আছে। কারণ এখানে এই কোর্স ভিত্তিক পড়া, যেহেতু আমাদের এটা অলরেডি শুরু হয়ে গেছে, এখন আপাতত সন্ধ্যায় ক্লাসগুলো হচ্ছে, অলরেডি 4টা ক্লাস শুরু হয়ে গেছে, 4টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের যেহেতু ক্লাসের সংখ্যা হবে প্লাস 90 এর অধিক ক্লাস হবে, ঠিক আছে, এগুলোর উপরে 90টারও চেয়েও বেশি ক্লাস হবে। মাত্র 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাস তোমরা রেকর্ডেড পেয়ে যাবা, রেকর্ডেড রয়েছে ইনশাল্লাহ। যারা ভর্তি হতে চাও ইনশাল্লাহ অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই যোগাযোগ করবা। এই নাম্বারটা তোমরা লিখে রাখতে পারো, তুলে রাখতে পারো, তোমাদের সুবিধা মতো যেভাবে হয় সেভাবে তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে। স্যার এবার ক্লাসে চলে যাচ্ছি, হ্যাঁ, স্যারের ক্লাসে চলে যাচ্ছি।
হ্যাঁ সবগুলো ক্লাস রেকর্ড থাকবে অবশ্যই। ম্যাক্সিমাম কত বছর স্যার রেকর্ড থাকবে? ম্যাক্সিমাম 1 বছরের অধিক সময় রেকর্ড থাকবে, 1 বছরের অধিক সময় রেকর্ড থাকবে। কারণ 2022 সালের পরীক্ষার্থীরা যেন 2022 সালের শেষে গিয়েও তারা এই ক্লাসগুলো করতে পারে। 1 বছরের চেয়েও অধিক সময় ক্লাসগুলো রেকর্ড থাকবে, সাজানো গোছানো সুন্দর করে পরিপাটি আকারে ক্লাসগুলো থাকবে। লেকচার সেটগুলো তোমাকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া থাকবে, তোমার যখন যেটা দরকার যেই কোনো প্রশ্ন তুমি করতে পারবে। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে যেখানে তুমি এই সাবজেক্টগুলো ছাড়া অন্যান্য সাবজেক্টের জন্য কি আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারো। ঠিক আছে স্যার? স্যার আমি অ্যাড হতে চাই। আচ্ছা যারা যারা অ্যাড হতে চাও, যারা যারা কষ্ট করে নাম্বারটি লিখে রাখো, অথবা যদি নাম্বার লিখতে তোমাদের কষ্ট হয়, অথবা তোমরা কষ্ট করে এই যে আইডি থেকে এখন ক্লাসটা হচ্ছে ফারুক হোসেন অভি, এই ফারুক হোসেন অভি যে আইডি থেকে এখন ক্লাসটা হচ্ছে, এই ফারুক হোসেন অভি আইডিতে জাস্ট একটা মেসেজ করে দিবা, কি লিখে? স্যার আমি ভর্তি হতে চাই, এই কথা লিখে হাই হ্যালো লিখে কোনো মেসেজ করলে সেই মেসেজের উত্তর দেওয়া হয় না, অর্থাৎ আনসার দেওয়া হয় না। হাই হ্যালো লিখে কোনো মেসেজ করা যাবে না, মেসেজ করতে গেলে আমি ভর্তি হতে চাই এটা লিখে মেসেজ করতে হবে। ঠিক আছে? হাই হ্যালোর কোনো মেসেজের আনসার দেওয়া হয় না। তো যাই হোক, আচ্ছা আমার অনেক অনেক স্টুডেন্ট ভর্তি আছে অলরেডি। যদি তোমরা এই কোর্স সম্পর্কে জানতে চাও ইনশাআল্লাহ তাদের কাছ থেকে জেনে নাও, কারণ এইখানে না আমার প্রথম বেসের অনেক স্টুডেন্ট এখানে আছে, জেনে নাও। আচ্ছা যাই হোক, স্যারে কোর্সের কথা শেষ করে দিলাম, এইবার চলে আসি স্যারে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে। তো গত ক্লাসটা তোমরা যারা দেখো না, বলছি তো ইউটিউব থেকে দেখে নিবা, ইউটিউব আইডিটার নামও আমি বলে দিয়েছি, FS ইংলিশ লার্নিং হোম, সেখান থেকে দেখে নিবা। আর স্যারে একটু বলে দিচ্ছি গত ক্লাসে কি কি পড়ানো হয়েছে। গত ক্লাসে স্যারে বিশেষ্য নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ্য, এই বিশেষ্যকে আমরা ইংরেজিতে বলি নাউন, বিশেষ্য নিয়ে আলোচনা করেছিলাম, কোনো কিছুর নামকে নাউন বলে। স্যারে গত ক্লাসে বিশেষণ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ লেকচার 1-এ বিশেষণকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ। আবার আমরা সরি এখানে এটা যেহেতু বাংলার জন্য আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তারপর আমরা আলোচনা করেছিলাম সর্বনাম নিয়ে, এই সর্বনামকে আমরা বলি প্রোনাউন, ঠিক আছে? তা আমরা গত ক্লাসে 3টা নিয়ে আলোচনা করছিলাম, কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এবং এই 3টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং আরেকটা আলোচনা করছিলাম যোজক, কি? যোজক, যোজককে আমরা বলতে পারি কনজাংশন, কি? কনজাংশন। অর্থাৎ আগে আমাদের ব্যাকরণের মধ্যে কি ছিল? আগে ব্যাকরণের মধ্যে আমাদের ছিল অভ্যয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অভ্যয় ক্রিয়া। আর এই অভ্যয়টার নামটা পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে কি? যোজক। আর যোজক মানে হচ্ছে কনজাংশন, যত প্রকারের কনজাংশন গুলো রয়েছে সবগুলো হচ্ছে যোজক। স্যার যোজক নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে? যাই হোক, এখন যোজকের পরে আমরা এখন আলোচনা করব আবেগ নিয়ে। কি নিয়ে? আবেগ শব্দ নিয়ে। এখন আবেগ শব্দ নিয়ে আমরা কি বলি স্যার? আমরা সবসময় বলি এক্সক্লেমেটরি মানে কি? এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক। এখন দেখো তো এখানে আমরা কি লিখছি? আবেগ সূচক। তার মানে দেখো আবেগ সূচক ছাড়া বিস্ময়সূচক হয় না, খেয়াল রাখতে হবে। আমরা যদি বলি যেই শব্দ দ্বারা ঘৃণা, আনন্দ, দুঃখ, হ্যাঁ দুঃখ, বিস্ময়, ঘৃণা, আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি বুঝায়, তাকে আমরা কি বলবো? আবেগ সূচক শব্দ বলবো। কি বলবো? আবেগ সূচক। তাহলে আবেগের ভিতরে কি আছে? তোমার দেখো এই আবেগের ভিতরে তোমার কি আছে? ঘৃণাটা আছে। আবেগের ভিতরে কি আছে? আনন্দ আছে। আবেগের ভিতরে কি আছে? দুঃখ আছে। আবেগের ভিতরে কি আছে? বিস্ময় আছে। আবেগের ভিতরে কারোর জন্য ঘৃণা আছে, যেমন সিসি। হ্যাঁ, এগুলো কি এক একটা কি? ঘৃণা। তাহলে এগুলো সবকিছু আবেগের ভিতরেই আছে। এই জন্য এটাকে আমরা কি আলাদা আলাদা ভাবে কি ঘৃণার জন্য বলি ঘৃণা সূচক, আনন্দের জন্য বলি আনন্দ সূচক, নাকি দুঃখের জন্য বলি দুঃখ সূচক? তাহলে আমরা এটাকে কেন শুধু বিস্ময় সূচকটা বলি? তাহলে এই বাকিগুলো কেন বলি না? এই বাকিগুলো সবগুলো সমন্বয়ে গঠিত হয় কিন্তু আবেগ। তাহলে এখান থেকে আজ থেকে এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগসূচক বাক্য। সব সময় মাথায় রাখবা, যেটা পড়বে এটা প্রমাণ সহকারে পড়বা। বিস্ময়সূচক যে বলে তারটা ভুল, বিস্ময়সূচক বলা যাবে না। অর্থাৎ এই এক্সক্লেমেটরির বাংলা হচ্ছে বিস্ময়সূচক বলা যাবে না, সেখানে বলতে হবে আবেগসূচক। অর্থাৎ আবেগসূচক সবসময় বলতে হবে, বিস্ময়সূচক বলা যাবে না। কারণ এই বিশ্বটাও কিন্তু আবেগ থেকে এসেছে। তুমি একটা পাখি দেখে তুমি সুন্দর একটা সিনারি দেখে বলো ওয়াও কি সুন্দর, এই যে তুমি বলতেছো ওয়াও কি সুন্দর, এই যে এটা কই থেকে এসেছে? তোমার মন থেকে এসেছে। তোমার মনের ভিতরে গিয়ে সেটা কি
দৃষ্টি দিয়েছে, যে হ্যাঁ মনের দৃষ্টি দিয়ে তুমি দেখেছো যে জিনিসটা অনেক সুন্দর, তাহলে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আবেগ। আবেগ থেকে এসেছে, আলাদা করে বিশেষসূচক বলার দরকার নাই। যদি আলাদা করে বিশেষসূচক বলো তাহলে বলবো ঘৃণা সূচক, তাহলে বলবো আমরা আনন্দ সূচক, তাহলে একজনে বলবো স্যার এই এক্সক্লেমেটরি মানে হচ্ছে দুঃখ সূচক, আরেকজনে বলবে যে স্যার এক্সক্লেমেটরি মানে হচ্ছে ঘৃণা সূচক। তাহলে ঘৃণা সূচক, দুঃখ সূচক, আবেগ সূচক, সুখ সূচক, এত সূচক সূচক দরকার নাই, সবগুলো হচ্ছে আবেগ সূচক। ঠিক আছে, আজকের পর থেকে আশা করি তোমাদের আর কোনো এই আবেগ সূচক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্ট হবো তাই বলে কি পড়াবো না? আমি বলছি যতই অসুস্থ হই না কেন, যত কিছুই হই না কেন, তারপরে আমার ক্লাসে আমি তোমাদের পেইড কোর্সের মধ্যে যারা পড়তেছ, তোমাদের পেইড কোর্সে যত অসুস্থ থাকি না কেন ক্লাস আমার নিতেই হয়। এটা আমার মানে মিশে গেছে আমার ইয়ের সাথে। তো সো আমি সবসময় ক্লাস নিব, এটাই স্বাভাবিক, যতই অসুস্থ থাকি না কেন। তো আবেগ সূচকগুলো আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, একটু তোমাদেরকে একটু জানিয়ে দেয় কোনগুলোকে আমরা আবেগ বলবো, কোনগুলোকে আমরা আবেগ দেখবো, কোনগুলোকে আমরা আবেগের মতো করে চিহ্নিত করব, তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন আমি যদি তোমাদেরকে বলি যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে, আমরা আবেগের একটু সংজ্ঞাটা দিই, যেই শব্দ বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক না রেখে, যে শব্দ বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে, স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে, তাকে আবেগ সূচক বাক্য বলে, তাকে আবেগ সূচক শব্দ বা শব্দ বলে, সরি বাক্য বলা যাবে না, আবেগ সূচক শব্দ বলে। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো স্যার কিভাবে। তো আমরা যদি বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা কি বলছি স্যার? আমরা বলছি মাশাআল্লাহ। ঠিক আছে, তো এটা আমরা প্রশংসা করছি যে তার মাশাআল্লাহ তোমার ছবি আঁকা অনেক ভালো, মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর। দেখো তো এখানে এটা হচ্ছে সমস্তটা একটা বাক্য, তুমি অনেক সুন্দর, বাক্য শেষ। কিন্তু এইখানে এই যে একটা শব্দটা, এটা বলছে যে যে শব্দ বাক্যের অন্যান্য শব্দের সাথে এগুলোর সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক না রেখে সে স্বাধীনভাবে সে নিজের অর্থ নিজে প্রকাশ করলো যে মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর। এই যে এখানে মাশাআল্লাহ দ্বারা আমরা এখানে কি এক্সক্লেম সাইন, এই এক্সক্লেম সাইন অর্থাৎ এটাকে আবেগ সূচক চিহ্ন, বিশ্ব সূচক চিহ্ন বলা যাবে না, একটু আগে প্রমাণ দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো, মাশাআল্লাহ এইটুকু নিচে দাগ আন্ডারলাইন করা থাকবে, তোমাকে বলা থাকবে মাশাআল্লাহটা কি, মাশাআল্লাহটা অবশ্যই আবেগ সূচক। ঠিক আছে, এই মাশাআল্লাহ কি, এটা হচ্ছে আবেগ সূচক। ঠিক আছে, আচ্ছা এবারে এখন আর কঠিন লাগবে না আবেগ সূচক। ঠিক আছে, আচ্ছা আমার ইউটিউব চ্যানেলের নাম একজনে জানতে চাইছে, তোমরা কেউ একটু তাকে রিপ্লাই করে দাও। ঠিক আছে, মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর, এই যে এখানে মাশাআল্লাহ এটা হচ্ছে আবেগ সূচক শব্দ। ঠিক আছে, তারপরে আমরা যদি বলি ব্যথা পেয়েছি। এখন দেখো তো এই যে ব্যথা পেয়েছে একটা বাক্য শেষ হয়ে গেছে, আর কিছু বলার নাই, কিন্তু এখানে দেখো কি বলতেছে, ব্যথা পেয়েছি। তাহলে এখানের মধ্যে আমরা কি বলবো, এখানে উপরে আমরা এই আবেগ চিহ্ন অর্থাৎ এই বিশ্বসূচক চিহ্ন দেওয়া দরকার না, এটা দ্বারা আমরা বুঝি সে ব্যথা পেয়েছে, একটা শব্দ করেছে। ঠিক আছে, তাহলে এইটা দ্বারা এই শব্দটা কই থেকে এসেছে, মন থেকে, আবেগ থেকে এসেছে, এই জন্য এটা হচ্ছে একটা কি আবেগ সূচক শব্দ। তো এবার আমরা কয়েকটা আবেগ সূচক শব্দ তোমাদেরকে একটু বলে দেই, কি কি রয়েছে, কয়টা রয়েছে, কেমন রয়েছে, একটু কয়েকটা বলে দেই। তবে আমি কয়েকটা শ্রেণী রয়েছে, যেমন আমি তোমাদেরকে বলি মরি মরি, মরি মরি আবেগ সূচক শব্দ, যেমন আবেগ সূচক শব্দ, আবেগ সূচক শব্দ। ঠিক আছে, এগুলো সবগুলো কি আবেগ সূচক শব্দ, যেমন আবেগ সূচক শব্দ, এই চন্দ্রবিন্দু এটার উপরে হবে। ঠিক আছে,
আবেগসূচক শব্দ। ঠিক আছে, আবার আমরা আরো বলতে পারি সি সি সি, এগুলো দেখো সি 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 ঘৃণা কই থেকে এসেছে, মন থেকে এসেছে, আবেগ থেকে এসেছে, তাহলে এটা হবে আবেগসূচক। আর দেখো আর মরি মরি আবেগসূচক, উহু আবেগসূচক, আহা আবেগসূচক, উহু আবেগসূচক, সবগুলো কি আবেগ সূচক। ঠিক আছে, যেমন হ্যাঁ, এ হ্যাঁ, হ্যাঁ নেতিবাচক জবাবটা কই থেকে আসে, মন থেকে আসে, হ্যাঁ হ্যাঁ আমি যাব, হ্যাঁ না, এটা কই থেকে আসে, মন থেকে আসে, তাহলে এটা হবে আবেগ সূচক। ঠিক আছে, আবার আমি যদি বলি হায় রে গেছে রে নিচে রে হায় রে, এই হায় রে দ্বারা কি একটা কষ্ট বুঝাইছে, একটা যন্ত্রণা বুঝাইছে, একটা দুঃখ বুঝাইছে, তাহলে এটা দ্বারা আমরা কি বলবো, এটা একটা আবেগ সূচক। ঠিক আছে, আবেগ সূচক। আমরা বলি কারো কারো মানে কষ্ট দেখলে তোমরা বলো কি মজা, কি মজা, এই যে কি মজা, এই কি মজাটা কি আবেগ সূচক শব্দ, আবেগ সূচক শব্দ। ঠিক আছে, কি মজা আবেগ সূচক শব্দ। আমরা বলি কি, আমরা বলি হায়, এই হায়টা কি আবেগ সূচক শব্দ। ঠিক আছে, আমরা বলি আহা, আহা তুই এটা কি করলি, তাহলে এই যে আহা এটা কি আবেগ সূচক শব্দ। ঠিক আছে, তারপরে মা গো মা, ওরে ওরে গেছি রে, এগুলো কি আবেগ সূচক শব্দ। যেমন মা গো মা, মা গো মা, মা গো মা গেছি রে, এটা কি আবেগ সূচক শব্দ। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে আবেগ সূচক শব্দ। তো এই গেল আবেগ সূচক শব্দের একটা শ্রেণী বিভাগ। এবার স্যারে বেশ কয়েকটা প্রকারে আবেগ সূচক শব্দগুলোকে ভাগ করা যায়। স্যারে এবার কয়েকটা প্রকার তোমাদেরকে একটু দেখিয়ে দেয়, তোমাদের মনে আছে কিনা। একটা আবেগের নাম হচ্ছে সিদ্ধান্তবাচক আবেগ। দেখো স্যারে আর লিখবো না, 1 নাম্বার দিয়ে স্যারে লিখি সিদ্ধান্তবাচক আবেগ। কয়েকটা প্রকার আবেগকে ভাগ করা যায়, তবে সিদ্ধান্ত, এই আবেগ দ্বারা সিদ্ধান্ত বুঝাবে, কোনো কাজ করা হবে কি হবে না এটা সিদ্ধান্ত বুঝাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, যেমন যেমন আমরা বলি কি না, না আমার কোনো দাবি নেই। এখানে এই যে না, এটা কিন্তু আবেগ সূচক শব্দ। এই নাটা কই থেকে আসে, মন থেকে আসে, না এই বিষয়ের উপরে আমার কোনো দাবি নাই, এখানে আমার কোনো দাবি নাই। তাইলে এই যে নাটা কি, তোমরা যে বলো যে স্যার তাহলে শেষে এক্সক্লেম চিহ্ন কই, এক্সক্লেম চিহ্ন থাকবে না, কিছু কিছুতে থাকবে, কিছু কিছু থাকবে না, টেনশনের কারণ নাই, তবে সেটা আলাদা কমা দ্বারা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কারণ এগুলো এই শব্দের সাথে কোনো সংযোগ রাখবে না, এই বাক্যের সাথে কোনো সংযোগ রাখবে না, এখানে বাক্যের বিভিন্ন পদের সাথে কোনো সম্পর্ক রাখবে না, সে আলাদা একটা পদ হবে, সে আলাদাভাবে তাকে কমা দিয়ে আলাদা হয়ে গিয়ে সে আলাদাভাবে অর্থ প্রকাশ করবে। যেমন না বলছে, না বলার সাথে সাথে ও আচ্ছা তার কোনো দাবি নেই, চলো এবার আমরা নিয়ে নেই, তার মানে দেখো আমার কোনো দাবি নেই, এখানে যে না দ্বারা বুঝাইছে, না দ্বারা সে সিদ্ধান্ত নিছে আমি এইখানে কোনো আর দাবি নেই না, এখানে আমার কোনো আর দাবি নাই, আমি আর কোনো কিছুতে আর দাবি করব না। ঠিক আছে, যেমন আরেকটা বলি উহু, উহু ওটা ধরবা না, ওটা ধরবে না। এখন কেউ একজন কোনো একটা কিছু ধরতে চায়, কেউ একজন কোনো কিছু কি ধরতে চায়, এখন তুমি বলছো না 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 উহু না 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 ওটা ধরিও না, এই যে এখানে উহু, এই উহু দ্বারা আমরা কি বুঝাইছি আবেগ, তার মানে এটা হচ্ছে আবেগ সূচক, তবে সে আবেগটা হবে সিদ্ধান্তবাচক আবেগ। আশা করি তোমাদের আর সিদ্ধান্তবাচক আবেগ নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে সিদ্ধান্তবাচক আবেগ শেষ হলো। স্যার এবার যে আবেগটা নিব সে আবেগটার নাম হচ্ছে প্রশংসা সূচক আবেগ। প্রশংসা সূচক আবেগ। তোমাদের পরীক্ষাতে আসে আবেগ কি, আবেগের শ্রেণী বিভাগ লেখো। তোমাদের পরীক্ষাতে আসে আবেগ কি, আবেগের শ্রেণী বিভাগ লেখো। ঠিক আছে, তখন তোমরা এগুলোর সিদ্ধান্তবাচক আবেগ দিয়ে দুটো উদাহরণ দিতে পারো, প্রশংসা সূচক আবেগ দিয়ে কোনো দিতে পারো। যেমন এটা দ্বারা শুধু প্রশংসা বুঝাবে, যেমন সাবাস, সাবাস, তুমি ভালো রেজাল্ট করছো, হ্যাঁ এই জন্য তোমাকে সাবাস দিলাম, রেজাল্ট করছো, সাবাস তুমি ভালো রেজাল্ট করছো। এই যে দেখো এখানে তার কি একটা প্রশংসা বুঝাইছে। আবার আমরা বলি, একটু আগে বলছিলাম না মাশাআল্লাহ, মাশাআল্লাহ তুমি অনেক মিষ্টি। এই যে দেখো তুমি অনেক মিষ্টি, আর এখানে কি লিখছি মাশাআল্লাহ, এই মাশাআল্লাহটা কি অবশ্যই আবেগ, কারণ দেখো এটা হচ্ছে প্রশংসা সূচক আবেগ। ঠিক আছে, না বুঝলে স্যারকে প্রশ্ন করবা যে স্যার বুঝি নাই। পেড কোর্সে ভর্তি হলে ক্লাসগুলো কিভাবে নেওয়া হয়, এই যে এখন যেভাবে নিচ্ছি ঠিক সেইভাবে ক্লাসগুলো নেওয়া হয়। এই যে পেড কোর্সে ভর্তি হলে যেভাবে নেওয়া হয়, এখানে যেভাবে নেওয়া হচ্ছে ওখানে ওইভাবে নেওয়া হয়, কারণ ওটা তো প্রাইভেট আর এটা তো হচ্ছে পাবলিক।
মাথায় রাখবা, প্রাইভেট প্রাইভেটে, পাবলিক পাবলিকে, তারপর আমরা পাবলিকে চেষ্টা করি আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে। তো প্রাইভেটে তো ক্লাসগুলো রেগুলার হয়, নিয়মিত হয়, সপ্তাহে 5 দিন হয়, আর এখানে তো সপ্তাহে স্যারে একদিন আসি, একদিন এসে 2-1টা ক্লাস নেই, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চাও ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও, আশা করি অনেক অনেক বেশি বেনিফিটেড হবা। এই সুযোগটা বারবার পাবা না, এই সুযোগটা বারবার আসে না, ঠিক আছে। তুমি বিশেষ করে দেখবা, আমি তোমাদেরকে দেখিয়ে দিব কয়েকটা স্ক্রিনশট করে, এক একটা কোর্সে, যেমন ইংলিশের জন্য একটা কোর্স একটা পেপারের জন্যই 1000 টাকার উপরে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। জাস্ট শর্ট সিলেবাসের উপরে ইংলিশ পড়াবে, সেখানে 2200 টাকা কোর্স ফি। তো স্যারের এখানের মধ্যে তুমি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছ মাত্র 600 টাকা দিয়ে, তাহলে কেন এটা নিবা না? এই সুযোগটা কেন তুমি হাতছাড়া করবে? এইটা করার ফলে কিন্তু তুমি আর কোথাও কারো কাছে যেতে হবে না, তোমার জীবন ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোথাও কারো কাছে কোনো প্রাইভেটের জন্য যেতে হবে না। এই 4টা সাবজেক্ট একদম A to Z সুন্দর মতো সবকিছু শেষ করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, সাবাস, মাশাআল্লাহ। তাহলে এগুলো কি স্যার প্রশংসা সূচক আবেগ? তাইলে গেল স্যার আবেগ, এই আবেগে 2টা গেল। তাহলে স্যার আরেকটা আবেগ 3 নম্বরে স্যারে দেয়, এটার নাম হচ্ছে বিরক্ত সূচক আবেগ। এই দ্বারা শুধু বিরক্ত হবে, হ্যাঁ, বিরক্তি সূচক আবেগ। এই আবেগ দ্বারা মানুষ শুধু কি হবে? বিরক্তি বোধ করবে, বিরক্তি হবে, বিরক্ত হবে, ঠিক আছে। যেমন সি সি সি, যেমন সি, তুমি এত খারাপ। এই যে এখানে সি দ্বারা কি বুঝাইছে? সি, তুমি এত খারাপ, এখানে সি, ঠিক আছে, সি, তুমি এত খারাপ। যদি এখানে এইটা নাও থাকে তারপরেও বুঝতে হবে এটা আলাদা, কিন্তু এইটা আলাদা একটা বাক্য, আর বাক্যর চেয়ে আলাদা। আমরা আবেগের সংজ্ঞাটা কি জানলাম একটু আগে, বলছি যেই শব্দ বাক্যের চেয়ে আলাদা হবে, সেই শব্দটা আলাদা হবে, কোনো পদের সাথে মিলবে না, সেটা আলাদা হয়ে মনের ভাব প্রকাশ করবে। দেখো সে আলাদা হয়ে গেছে, সি 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 সি, তুই এত খারাপ। এই যে এত খারাপ, তুমি এত ভালো না, তুমি একেবারেই খারাপ। এখানে এই বাক্যটার কি বুঝাইছে? এই বাক্যটার কিন্তু একটা, হ্যাঁ, মানে বিরক্তি ভাব করছে, বিরক্তি হয়ে, মানে মানুষ বিরক্ত হয়ে বলে, অনেক বেশি বিরক্ত হয়ে বলে তুমি অনেক খারাপ, ঠিক আছে। সি, তুমি এত খারাপ, সি সি সি, তোর মতো খারাপ লোক আর নাই। তার মানে কি? এই সি সি দ্বারা আমরা কি বুঝাবো? এটা দ্বারা আবেগ বুঝাবো, ঠিক আছে। তাহলে আমরা সিসি কি? আবেগ। এই আবেগটা কি? বিরক্তি সূচক আবেগ, ঠিক আছে, বিরক্তি সূচক আবেগ। যেমন আমরা আরেকটা বলতে পারি কি অসহ্য। দেখো তো, এই দেখো কি অসহ্য লেখার পরে এখানে কমা, এখানে কি কমা, কি অসহ্য। আর কতক্ষণ অপেক্ষা করব? আর কতক্ষণ অপেক্ষা করব, ঠিক আছে। আর কতক্ষণ অপেক্ষা করব লিখে আমরা শেষে দিলাম এক্সক্লেম সাইন। এখন এক্সক্লেম সাইন শেষ হোক যেখানে হোক, কিন্তু তোমার আন্ডারলাইন করা থাকবে, এখানে বলে দেওয়া থাকবে, এটা নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, যে বলবে এইটা কোন শব্দ, এইটা কোন শব্দ বলে দেওয়া থাকবে, আন্ডারলাইন করে তুমি আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে কি অসহ্য, এখানে অসহ্যটা কই থেকে আসে? এই যন্ত্রণাটা কই থেকে আসে? অবশ্যই মন থেকে আসে। তাহলে এখানে তুমি বিরক্ত হয়ে গেছো, তাকে অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করলা, সে আসে নাই, হ্যাঁ, তুমি মানে এসে এসে বলো কি আসো নাই, ধরা দাও নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে? এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে আবেগ সূচক শব্দ, ঠিক আছে। এই কি অসহ্যটা মন থেকে আসে, তাহলে এই মন থেকে যা আসবে সেটা হচ্ছে আবেগ, আবেগ থেকে যেটা আসবে সেটাই হচ্ছে কি? আবেগ সূচক। তাহলে কি অসহ্য এখানে আবেগ সূচক শব্দ, ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে স্যার কোর্সে ভর্তি হতে চাই, কি কি সাবজেক্ট থাকবে? কোর্সে বললে একটু ভালো হয়। কি কি সাবজেক্ট থাকবে? 4টা সাবজেক্ট থাকবে, 4টা সাবজেক্ট, যেমন বাংলা, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি। এই 4টা সাবজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হবে। যাদের একেবারে কখনো বই ধরো নাই, সমস্যা নাই, ধরার দরকারও নাই, হ্যাঁ, একেবারে শুরু থেকে তোমাকে যখন ধরানো হবে, শুরু থেকে যখন তোমাকে এক্সপার্ট করিয়ে দেওয়া হবে, এক্সপার্ট করিয়ে নেওয়া হবে, তখনই তুমি বুঝবে ইনশাল্লাহ। আর কখনোই তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার এই সাবজেক্টগুলো নিয়ে আর কোনোদিনও তুমি কারো কাছে যেতে হবে না, ঠিক আছে। অনেক স্টুডেন্ট পর্যন্ত এখান থেকে দূর দূরান্ত থেকে ভর্তি হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ভর্তি হয়ে গেছে অলরেডি। 4টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে আমাদের কোর্সের, সেটা 26 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। এই 4টা ক্লাস তোমরা রেকর্ডেড দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই, ক্লাসগুলো রেকর্ডেড রয়েছে। আর তোমরা যদি আজকে ভর্তি হতে চাও ইনশাল্লাহ ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নাই। আর যারা ভর্তি হতে ইচ্ছুক, যে আইডি থেকে এখন লাইভ ক্লাস হচ্ছে, এই আইডিতে কষ্ট করে লাইভটা কেটে
কষ্ট করে ওখানে একটা মেসেজ দিয়ে রাখো যে স্যার আমি ভর্তি হতে চাই, এই কথাটা লিখবা শুধু, আর হাই হ্যালো লেখার দরকার নেই। ঠিক আছে, তো আশা করি বিরক্তি সূচক আবেগটাও বুঝে গেছো, প্রশংসা সূচক আবেগটাও বুঝে গেছো, আর কোনো সমস্যা নাই তোমাদের। তাহলে আমরা এবার আসি স্যার 4 নম্বরের যে একটা আবেগ আছে, সেই আবেগের নাম হচ্ছে ভয়। ভয় ও যন্ত্রণাবাচক আবেগ। এই আবেগ ধারা ভয় বুঝাবে, কি বুঝাবে? ভয় বুঝাবে। যেমন ও মা, ও মা কি অন্ধকার, এই দেখো তো অন্ধকার, তোমরা ভয় পাওনি? অন্ধকারে তোমরা ডরাওনি? দেখো তো যদি ভয় পাও তাহলে এখানে তোমার আন্ডারলাইন করা থাকবে এখানে ও মা। এ ও মাটা কি? এ ও মাটা হচ্ছে আবেগ। দেখো তোমার অন্ধকার দেখে ভয় লাগে, এই ভয়টা কোথা থেকে আসে? মন থেকে আসে, আবেগ থেকে আসে। আবেগের মানে সংমিশ্রণে কি তোমার এই ভয়টা আসে। এই যে ও মা, এই যে ও মা হচ্ছে এখানে আবেগ। ও মা গেছি রে, নিচে রে, সবগুলো কি আবেগ। ঠিক আছে, তাহলে এগুলো কি আবেগ। আরেকটা আমরা বলতে পারি যন্ত্রণা, যেমন ব্যথা পাইছো তুমি মনে করো, তাহলে কি কি যে যন্ত্রণা। এই যে এখানে এই যে দ্বারা কি বুঝাইছে? আবেগ। তার মানে এটা হচ্ছে আবেগ সূচক বাক্য। এখানে কি বুঝাইছে? যন্ত্রণাবাচক, যন্ত্রণা এবং ভয়। তার মানে ভয় মানে ও মা কি অন্ধকার। ঠিক আছে, ঠিক আছে, আশা করি তোমাদের আবেগ সূচক নিয়ে আর টেনশিত হতে হবে না। ঠিক আছে, যেমন আমরা যদি বলি কি বিপদ, এখানে আহটা কি ভয় না যন্ত্রণা? তোমরা একটু কমেন্ট করো, এখানে আটা কি ভয় না যন্ত্রণা? আচ্ছা, তোমরা অনেকে ভর্তি হতে বলো, এই জাস্ট এখানে ক্লাসের মধ্যে বলো স্যার ভর্তি হতে চাই, বাস্তবে যখন আবার তোমরা আমার সাথে যোগাযোগ করো তখন আর ভর্তির ব্যাপারে আর তোমাদের মনে থাকে না। ঠিক আছে, ভর্তি যে হতে চাও সে হয়ে যাইবা। ঠিক আছে, কারণ এই সুযোগটা বারবার আসবে না, বারবার সুযোগ পাবা না। এক কথা বলে দিচ্ছি, 2 দিন পরে আর ভর্তি প্রক্রিয়া নাই, ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিব। শুধু আমরা তখন কোর্সের প্রতি মনোযোগ দিব। ঠিক আছে, কারণ এইখানে তো আমি সবসময় প্রি ক্লাস নিব না, নিতে পারবো না, সময় কই। কারণ আমাকে কোর্সের মধ্যে সপ্তাহে 5 দিন ক্লাস নিতে হবে, তো সেখানে নিব নাকি এখানে নিব? কোথায় নিব? ঠিক আছে, তো একটু খেয়াল করো তো। দেখো এটা কি ভয়, আচ্ছা হচ্ছে যন্ত্রণা। ভয় একজন বলছে, ভয় একজন হচ্ছে যন্ত্রণা। কি বিপদ, মনে করো ভূতের যদি বিপদ হয় তাইলে সেখানে কি হবে? কি বিপদ। ঠিক আছে, তো এখানে দ্বারা তুমি যন্ত্রণা বিপদ দুটাকে একসাথে আইডেন্টিফাই করতে পারবা। এবার স্যারে 5 নম্বরে যেটা আসে সেটার নাম হচ্ছে, তোমরা এবার যেটাকে সবসময় করো বিশ্বসূচক। এবার আসি বিশ্বসূচকে। বিশ্বসূচক আবেগ, বিশ্বসূচক আবেগ। তাহলে এটার নাম সবসময় তোমরা বলো কি? বিশ্বসূচক। আসলে দেখো বিশ্বসূচকটা আবেগের একটা অংশ হচ্ছে বিশ্বসূচক। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমরা বলো, তোমরা কি করো? তোমরা এখানে বিশ্ব প্রকাশ করো, মানে অবাক হয়ে যাও, অবাক হয়ে যাও। আরে আরে তুমি কখন এলে, তুমি কখন এলে? এখানে একটু খেয়াল করো তো, তুমি কখন এলে প্রশ্ন করছে। আরে এই যে দেখে, আরে এই বাক্যটা ছাড়া কিন্তু এটা আলাদা একটা অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, আরে অবাক হয়ে গেছো, আরে তুমি কখন এলে, তুমি কই থেকে এলে, কিভাবে এলে, কখন এলে? ঠিক আছে, এই যে এখানে আরে দ্বারা বুঝাইছে, আরে দ্বারা কি বিশ্বসূচক, অবাক হয়ে গেছে, অবাক হয়ে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, যেমন আবার তাই, ওমা তাই, কি ওমা তাই সে আসছে। ঠিক আছে, সে আসছে, ওমা তাই সে আসছে। এখন খেয়াল করে যে ওমা তাই মানে অবাক হয়ে গেছো, ওয়াও ওমা তাই সে আসছে, সত্যি কি মনোরূপ, কি সুন্দর, ও মাগো গেছি রে, নিছি রে। এই ধরনের যত শব্দগুলো রয়েছে সবগুলো শব্দ হচ্ছে কি আবেগ। ঠিক আছে, তাহলে ওমা তাই কি আবেগ, কি আরে আবেগ। ঠিক আছে, এগুলো সবগুলো শব্দ হচ্ছে আবেগ। আশা করি আবেগ নিয়ে আর সমস্যা হবে না, একদিক দিয়ে সমস্যা হবে না অ্যাডমিশন টেস্টের জন্য। কারণ অনেকে এটাকে আবেগ মনেই করবে না, কারণ বলবে স্যার আবেগ হলে তো শেষে এই চিহ্ন থাকবে, আর এই চিহ্ন না থাকলো আবেগ, কারণ সে আলাদা করে অর্থ প্রকাশ করবে, এটাই আবেগ। মাথায় রাখতে হবে কিন্তু, এই যে আরে হচ্ছে আবেগ।
এখন অনেকের ক্ষেত্রে এরকম আসলে আরে দ্বারা তারা মনে করবে এটা হচ্ছে যোজক, এটা দ্বারা অনেকে ক্রিয়া বিশেষণ মনে করে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে আরে ওমা তাই, শুধু তাই, এগুলো যদি আলাদা করে অর্থ প্রকাশ করে তাহলে সেগুলো হচ্ছে আবেগ। না বুঝলে প্রশ্ন করো, স্যার এইটুকু পর্যন্ত বুঝিনি স্যার, আবার রিপিট করব। ঠিক আছে, ওই যে দেখো কি অসহ্য, আর কতদিন অপেক্ষা করব, জেবু সাহেব বলছে এটাই হচ্ছে আবেগ। ঠিক আছে, এবার আসি 6 নম্বরে যে আবেগের নাম আমরা পাই তার নাম হচ্ছে করুণা। এটাকে আবার করোনা ভাইরাস মনে করিও না। হ্যাঁ, করুণা, করুণাবাচক আবেগ। এটা হচ্ছে স্যার কি করুণাবাচক আবেগ। যেমন এটাকে দ্বারা শুধু কি করুণা বুঝাবে, যেমন আহা ছেলেটার কেউ নাই, এখানে দেখো তা আহা, দেখো করুণা বুঝাইছে, ছেলেটার কেউ নাই, হায় রে কেউ নেই তার জীবনে, এই পৃথিবীতে তার কেউ নাই। তাহলে এখানে এটা দ্বারা কি করুণা বুঝাইছে। এই করুণা দ্বারা আমরা কি বলবো, এটা হচ্ছে করুণাবাচক আবেগ, যাকে আমরা বলবো আহা হচ্ছে আবেগ শব্দ। আহা কি আবেগ শব্দ। ঠিক আছে, যেমন হায় হায়, যেমন হায় হায়, হায় হায়, সে এখন যাবে কোথায়, হায় হায় মানে মনে করো এই ছেলেটার কেউ নাই, হায় হায় সে এখন যাবে কোথায়। এই যে এখানে হায় হায়, এই হায় হায়টা এবং আহাটা হচ্ছে করুণাবাচক আবেগ, এবং এগুলো হচ্ছে আবেগ শব্দ। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার কথা শোনা যায় না, আচ্ছা আচ্ছা কি কথা, এই সত্যি করে বলো কথা কি শুনতে পাচ্ছ না? আচ্ছা তোমরা কথা শুনতে পাচ্ছ না? তোমরা কি স্যারের সাউন্ড শুনতে পাচ্ছ না? কিরে বলে এই জাতি নাকি কথা শুনতে পাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে করোনা ভাইরাস আবেগের কথাও তোমরা কিন্তু জেনে গেছো। ঠিক আছে, তাহলে এবার আমরা 7 নম্বরে যেটা পাবো, এতে আর দুইটা যেটা হলো সম্বন্ধবাচক আবেগ। সম্বন্ধ এ 8টাই, আর বেশি নাই। সম্বন্ধন বাচক আবেগ, সম্বন্ধন বাচক আবেগ। এই আবেগ দ্বারা আমরা কি বুঝাবো, এ বুঝাবো আমরা কি কাউকে আমরা সম্বোধন করব, যেমন হে মহান, হে মহান আপনাকে অভিনন্দন, আপনাকে অভিনন্দন। এবার দেখো তো যে হে মহান বলছি, এইটা শব্দ ছাড়াও এদিকে মনের ভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ করবে, এই দিকের বাক্যটা ছাড়াও, সেটা হচ্ছে আবেগ। যেমন হে মহান, হে মহান অধিপতি আপনাকে কি অভিনন্দন। এখানে দেখো যে হে মহান হচ্ছে কি, এটা হচ্ছে আবেগ শব্দ, এবং সেটা হচ্ছে সম্বোধন বাচক আবেগ। এ মহানকে মানে তাকে কি করতেছে, অভিবাদন জানাচ্ছে, তাকে সম্বোধন করে অভিবাদন জানাচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্বোধন বাচক আবেগ। ঠিক আছে, আরেকটা প্রকারের আবেগ আছে, সেই আবেগটার নাম হচ্ছে আমরা কি বলতে পারি, হ্যাঁ আলংকারিক আবেগ, মানে আলংকারিক, আলংকারিক আবেগ। এই আলংকারিক আবেগ যেমন ও মা গো মা, ও মা গো মা তুমি কি মজা করতে পারো, তুমি যে কি রসিকতা জানো, তুমি যে কি রসিকতা জানো। জানো তার মানে তার রসিকতার ধরনটা কেমন, এটা আলংকারিক। ও মা গো মা তুমি কি যে রসিকতা জানো, এখানে ও মা গো মা হচ্ছে কি আবেগ। ঠিক আছে, হ্যাঁ এই তো কি, হে মহাগুরু আপনাকে সালাম।
এই আশা করি আবেগ নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। পৃথিবীতে আবেগ যেভাবে আসবে ঠিক সেইভাবে স্যারে বুঝিয়ে দিয়েছি। আর আশা করি আর আবেগ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? ও মা গো মা, মরে যায় মরে যায়। আচ্ছা, তোমরা এই যে একজনে দেখলাম লিঙ্ক শেয়ার করতেছে, তোমরা ক্লাসের শেষে লিঙ্ক শেয়ার করো, ক্লাসের মধ্যে লিঙ্ক শেয়ার করিও না, ঠিক আছে? হ্যাঁ, ও মা গো ট্রু লাভ, ওই হ্যাঁ ট্রু লাভ, ও মা গো এটাও কিন্তু তোমাদের আবেগ, ঠিক আছে? তাহলে আবেগ নিয়ে আর কারোর কোনো সমস্যা রইলো না। এবার স্যারে নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে অনুসর্গ। কি অনুসর্গ? অনুসর্গ, অনুসর্গ যেটাকে আমরা, এটার আরেকটা নাম হচ্ছে কর্মপ্রবঞ্চনীয়। আচ্ছা, এটা এত কিছু আমাদের দরকার নাই, আমরা আলোচনা করবো এখন অনুসর্গ, ঠিক আছে? অনুসর্গ। তো এখন অনুসর্গ সম্পর্কে তোমাদেরকে আগে একটু জানিয়ে দেয়, নাহলে কিন্তু তোমরা বিপদে পড়বা। অনুসর্গটা যদি না বুঝো, আজকের পর থেকে অনুসর্গ, আমি তো তোমাদেরকে আর উপসর্গ শেখাই নাই এখনো, অনুসর্গটা শেখাচ্ছি, উপসর্গটা পরে শেখাবো, পেইড কোর্সে উপসর্গটা শেখাবো। আর অনুসর্গটা হচ্ছে আজকের পর থেকে জীবন অনুসর্গ কি জিনিস এটা আর কোনোদিনও ভুলবো না তোমরা, ঠিক আছে? যে 122 জন ক্লাস দেখতেছো আজকে, 122 জনের জীবনে আর অনুসর্গ নিয়ে আর কোনো প্যারা থাকবে না, ঠিক আছে? তো অনুসর্গকে আমরা, এগুলো যে শব্দ স্বাধীনভাবে অথবা বিভক্তির সাথে বাক্যের অর্থ প্রকাশ করে, আমরা একদম সহজে লিখতে পারি, অনুসর্গের সংজ্ঞাটা দিতে পারি। যে শব্দ লিখে রাখতে পারো, যারা লিখবে তারাই কামিয়াবি হবে, ঠিক আছে? যে শব্দ বাক্যে স্বাধীনভাবে, যে শব্দ বাক্যে স্বাধীনভাবে অথবা বিভক্তির সাথে, অথবা বিভক্তির সাথে, অনেকে বলবো স্যার বিভক্তি কি? অথবা বিভক্তির সাথে, তাহলে যে শব্দ বাক্যে স্বাধীনভাবে অথবা বিভক্তির সাথে অথবা বিভক্তির ন্যায় বা বিভক্তির মতো, আমরা লিখতে পারি বিভক্তির ন্যায় অথবা বিভক্তির মতো, যে শব্দ বাক্যে স্বাধীনভাবে অথবা বিভক্তির ন্যায় বসে বাক্যের অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তাকে অনুসর্গ বলে। আশা করি অনুসর্গটা মোটামুটি সংজ্ঞাটা শিখছো, যে শব্দ বাক্যে স্বাধীনভাবে বসবে। ও আচ্ছা, তার মানে দেখো তো, এই অনুসর্গটাও বাক্যে স্বাধীনভাবে, তবে বাক্যে স্বাধীনভাবে বসবে সে। আর আমরা কি করছি, ওই ইয়েটাকে, এই ইয়ের ক্ষেত্রে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, আবেগ সূচকের ক্ষেত্রে ওইটাকে আমরা বাহিরে নিয়ে স্বাধীনভাবে বসাইছি। আর এই অনুসর্গের ক্ষেত্রে যে শব্দটা বলবে সেটা বাক্যের ভিতরে, এই যেখান থেকে বাক্য শুরু, এখান থেকে বাক্য শুরু, বাক্যের ভিতরে স্বাধীনভাবে বসবে। হ্যাঁ, বসে সে অথবা বিভক্তির সাথে বসবে। এখন বিভক্তি কি? আমরা যদি বলি করিমের, করিমের, এই যে করিমের, এখানে প্রথম শব্দটা কিন্তু মূলত হচ্ছে করিম। কি? করিম প্লাস এর, করিম এর, তার মানে এখানে এর একটা হচ্ছে বিভক্তি, যেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, ঠিক আছে? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, ঠিক আছে? করিম এর, এই যে এখানে এইভাবে বিভক্তির সাথেও কিন্তু বসতে পারে। তাহলে সেটাকে আমরা কি বলবো স্যার? এটা হচ্ছে কি? অনুসর্গ, ঠিক আছে? এটা অর্থ প্রকাশ করবে, এটা হচ্ছে অনুসর্গ। তো অনুসর্গগুলোকে আমরা অনেকভাবে বলতে পারি, হ্যাঁ, তবে এটি ইংরেজিতে, এটি ইংরেজি প্রিপজিশনের মতো। কিসের মতো? প্রিপজিশনের মতো। এই কে? প্রিপজিশনের মতো। তাহলে এটিকে আমরা কি বলবো স্যার? এটি হচ্ছে ইংরেজি প্রিপজিশনের মতো। তবে মাথায় রাখতে হবে, প্রিপজিশন একটা সেন্টেন্সে কোথায় বসে? এই 1 মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, প্রিপজিশনগুলো কোথায় বসে? একটা সেন্টেন্সের শুরুতে বসে। আর আমাদের অনুসর্গগুলো কোথায় বসে? একটা সেন্টেন্সের শব্দের শেষে বসে। তাহলে অনুসর্গগুলো একটা সেন্টেন্সে কোথায় বসে? শব্দের শেষে বসে। তাহলে আমরা কি এই বিষয়টা তো 100% ক্লিয়ার? অনুসর্গগুলো কোথায় বসে? একটা সেন্টেন্সের শব্দের শেষে বসে, ঠিক আছে? শেষে বসে অর্থ প্রকাশ করে। তাহলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তোমাদেরকে আরো কয়েকটা একটু বলে দেই। অনুসর্গ শব্দের পরে বসে আর প্রিপজিশনটা শব্দের আগে বসে। আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই তো সমস্যা কি রে?
এই আধা ঘন্টা পরে আয়, ক্লাস নিতেছি না, ডিস্টার্ব করে স্কিল নেই, আধা ঘন্টা পরে আয়। হ্যাঁ সরি একটু দুঃখ প্রকাশ করি, আমার কিছু স্টুডেন্ট আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো আসলে আর ধরাছোঁয়া অথবা কোনো সমস্যা হওয়ার কথা নয় ইনশাল্লাহ। দেখো তো আমি যেটা বলছি তোমাদেরকে অনুসর্গ সম্পর্কে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলা যাবে, কোনো সমস্যা নাই। অনুসর্গগুলো একটা বাক্যের একটা শব্দের শেষে বসে, আর উপসর্গগুলো শুরুতে বসে। আর আমরা প্রিপজিশনগুলো যেগুলোকে ইংরেজিতে জানি সেগুলো একটা সেন্টেন্সের একটা শব্দের শুরুতে বসে সে সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেয়, ঠিক আছে। তাহলে এই বিষয়টা তোমরা একদম ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো। আচ্ছা যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা একটু খেয়াল করো, আমরা অনুসর্গ সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিলাম। স্যারের কনসেপশন যখন একটু দূরে চলে যায়, কেউ ডিস্টার্ব করলে, তখন আসলে এই বিষয়গুলো অনেকটাই খারাপ লাগে আমার কাছে। তো যাই হোক, এবার আমরা তোমাদেরকে একটু দেখাই, যেমন আমরা কিছু কিছু অনুসর্গকে আমরা বলতে পারি, যেমন যেমন আমরা বলতে পারি বলে ধরে, বলে ধরে, ঠিক আছে, ছে, ধারা, দিয়া, কর্তৃক, ঠিক আছে। আরো আমরা বলতে পারি কারণে, অপেক্ষা, জন্য। তোমরা এগুলো মুখস্থ করতে পারো, কারণে, যেহেতু অনেকগুলো তোমাদের পরীক্ষাতে যেগুলো আসবে স্যার এগুলো লিখে দেয়, কারণে, অপেক্ষা, জন্য, এগুলো সবগুলো কি স্যার অনুসর্গ, ঠিক আছে। আরো আরো তোমাদেরকে কিছু লিখে দেয় স্যারে, যেমন বনাম নেয়, যেমন বনাম নেয়, হ্যাঁ বনাম নেয়, প্রতিতরে, প্রতিতরে, দিকে পাশে, দিকে পাশে, হ্যাঁ বাদে বদলে হতে। স্যার একদম পাশি যা রবি যা যা রয়েছে সবগুলো একসাথে লিখে দিচ্ছি, বাদে বদলে, হতে, ছে থেকে, হতে থেকে, ছে, ওই স্যার সে কিন্তু একবার লিখেছি এখানের মধ্যে, ছে, ঠিক আছে। পানে কাছে, পানে কাছে, ঠিক আছে, পানে কাছে থেকে আমরা বলতে পারি আগে মাঝে, আগে মাঝে মাঝারে। এগুলো একটু লিখে রাখো তোমরা, এগুলো একটু লিখে রাখো কষ্ট করে। ঠিক আছে, আমরা আরো কিছু তোমাদেরকে লিখে দিব, একটু দেখো। যেমন দিকে, এটা একটা অনুসর্গ। যেমন আরো লিখতে পারি বিনা বিনে, বিনা বিনে বিহনে, বিনা বিনে বিহনে, এগুলো সবগুলো উপসর্গ, লিখে রাখো। এগুলো আর কোথাও বইয়ের মধ্যে এত সাজানো গোছানো নাই, ঠিক আছে। স্যার সবগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, বিনা বিনে বিহনে। আবার আমরা লিখতে পারি সহ সহিত, সহ সহিত সনে। যেমন আমরা একটা গান জানি, সামরে তো মর সনে, তাহলে এই যে সনেটা কি, এই সনেটা হচ্ছে এখানে অনুসর্গ, ঠিক আছে। এইভাবে এইভাবে বাক্যগুলো রূপান্তর আসে, ঠিক আছে। আবার আমরা আরো কিছু লিখে দিই তোমাদের, ঠিক আছে। যেমন সঙ্গে অবধি, সঙ্গে, যেমন সঙ্গে অবধি, ঠিক আছে। পরে পানে মতো, পরে পানে মতো, পরে পানে মতো, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে অনুসর্গ। আমরা একটা সেন্টেন্সে দেখে যেন বলতে পারি এগুলো সবগুলো হচ্ছে কি এক একটা অনুসর্গ, ঠিক আছে। স্যারে একটু পরে ক্লাসটা শেষ করে দিব, তোমরা একটু কষ্ট করে লিখে নাও, হ্যাঁ। স্যারে আর 10-15 মিনিট সময়টা নিব, এর মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। তো দেখো তাহলে সঙ্গে অবধি, পরে পানে মতো, সহ সহিত সনে, দিগে বিনা বিনে বিহনে, ঠিক আছে। তারপরে হচ্ছে হেতু জন্য, হেতু, হেতু, হ্যাঁ হেতু সহকারে বসত, এগুলো সবগুলো হচ্ছে কি স্যার, এগুলো সবগুলো হচ্ছে অনুসর্গ, এগুলো সবগুলো কি স্যার অনুসর্গ। এবার স্যারের সরাসরি বাক্যে প্রয়োগ করব, ঠিক আছে।
এবার বাক্যে প্রয়োগ করব স্যারে। 1 নম্বরে তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দিব না। তোমার হৃদ মাজারে রাখবো, ছেড়ে দিব না। এখানে দেখো মাজার এটা কি, আবার আমরা বলবো তোমার শনে, তোমার শনে প্রেম করিয়া, তোমার শনে প্রেম করিয়া। আচ্ছা এইটুকু পর্যন্ত লিখলাম। এখানে শনেটা কি, ঠিক আছে। আবার আসবে পরীক্ষাতে এ জীবন অপেক্ষায়, এ জীবন অপেক্ষায়, এ জীবন অপেক্ষা প্রিয় আর কিছু নেই। প্রিয় আর কিছু নেই, তাহলে এখানে অপেক্ষাটা কি। তারপরে তোমার আরো আসবে সকলের তরে সকলে আমরা, সকলের তরে সকলে আমরা, তাহলে এখানে তরেটা কি। আবার পরীক্ষাতে আসবে বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি স্থগিত। এখানে বনামটা কি। তো এবার দেখো তো, হ্যাঁ শ্যামরে তোমার শনে, হ্যাঁ শ্যামরে তোমার শনে একলা পেয়েছি রে শ্যাম। যাই হোক, এখন দেখো তো এখানে মাজারে শব্দটা কি, এখানে শনে শব্দটা কি, এখানে অপেক্ষা শব্দটা কি, এখানে তরে শব্দটা কি, এখানে বনাম শব্দটা কি। সবগুলো হচ্ছে এক একটা অনুসর্গ, সবগুলো এক একটা কি অনুসর্গ। লেখছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না, হওয়ার কথা নয়। অনুসর্গ নিয়ে, অনুসর্গ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা নয় অনুসর্গ নিয়ে, ঠিক আছে। অনুসর্গ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা নয়। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, কারো কোনো সমস্যা তো নেই? হ্যাঁ, এখন আর কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা আমি তো সরে গেছি, তোমরা স্ক্রিনশট করে রাখো। কারো কোনো সমস্যা আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা স্যার নেই, না স্যার নেই, ঠিক আছে। আরো উদাহরণ দিব। আচ্ছা করোনার কারণে মনে করো, করোনার কারণে করোনার কারণে মনে করো তোমাদের পড়াশোনা হয় না, তখন তোমাকে বলছে এত পয়রা কি লাভ, আজ বাদে কাল তো তোমার বিয়ে, আজ বাদে কাল তোমার বিয়ে। এখানে দেখো তো, এই যে বাদে, আজ বাদে কাল তোমার বিয়ে, এখানে বাদেটা কি, বাদেটা হচ্ছে অনুসর্গ, ঠিক আছে। তুমি আসো বলে এখনো স্বপ্ন দেখি, তুমি আসো বলে, এই যেখানে বলেটা কি, তুমি আসো বলে এখনো স্বপ্ন দেখি, তাহলে এখানে বলেটা কি অনুসর্গ, ঠিক আছে। তুমি আসো বলে এখনো স্বপ্ন দেখি, আজ বাদে কাল তোমার বিয়ে, এখানে বাদেটা কি, বাদেটা হচ্ছে অনুসর্গ, এ বলেটা কি, বলেটা হচ্ছে কি অনুসর্গ, ঠিক আছে, ঠিক আছে।
আবার অনেকে পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের কারণে, স্বার্থ দিয়া বলি। এখানে যে কারণটা কি, কারণটা হচ্ছে কি অবশ্যই অনুসর্গ, ঠিক আছে। তাইলে আজ বাদে কাল তোমার বিয়ে, তুমি আসো বলে এখনো স্বপ্ন দেখি, পরের কারণে স্বার্থ দিয়া বলি। এখানে কারণেটা কি অনুসর্গ, বলেটা কি অনুসর্গ, বাদেটা কি অনুসর্গ, অবশ্যই সবগুলো কি এক একটা হচ্ছে অনুসর্গ। আশা করি অনুসর্গ নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। একজন ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছে, স্যার আপনার ইনভাইট রইল। কোথায়? ঠিক আছে, যারা নতুন আমার ক্লাস দেখো না ইতিপূর্বে, তোমরা কষ্ট করে, স্যার অনুসর্গ শেষ করে দিছি। হ্যাঁ, যারা নতুন আমার ক্লাস দেখো না ইতিপূর্বে, তোমরা কষ্ট করে কি করবা, স্যারকে এই নাম্বারে কল দিবা, অথবা তোমরা কি করবা, স্যারের এই যে ফারুক হোসেন অভি, এই যে আইডিতে এখন লাইভ হচ্ছে, আইডিতে মেসেজ করবা ভর্তি হতে চাইলে, যে স্যার আপনার রেগুলার কোর্সে ভর্তি হতে চাই, আপনার প্রতিদিন ক্লাসগুলো করতে চাই, তাহলে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। অর্থাৎ এখানে ইয়ে করে মেসেজ দিয়ে বলবা স্যার ভর্তি হতে চাই। আমাদের 4টা সাবজেক্ট, যেহেতু বাংলা, ইংরেজি, আইসিটি, তোমাদের ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে, একদম হাতে ধরে ধরে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো পর্যন্ত সলভ করে দেওয়া হবে, কিছুই বাদ থাকবে না, টেস্ট পেপারগুলো সলভ করে দেওয়া হবে। তার মানে এই সুবর্ণ সুযোগ সবসময় আসে না, সুযোগ একবারই আসে, বারবার বলে দিচ্ছি। তাহলে স্যার এখন এটা শেষ করে দিলাম স্যার। আচ্ছা, অনেকে নতুন ক্লাস করতেছে, বুঝে না, আরে সবগুলো সবাই তো আর পায় না, এই জন্য সবাই সবকিছু বুঝে না। তো যাই হোক, স্যারেরা থাকে একটা, তার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি পড়াই দিব? এই ক্রিয়া বিশেষণটা কি পড়াবো এখন? ক্রিয়া বিশেষণটা কি পড়াবো স্যারে? এ মাথা রাখবা, ক্রিয়া বিশেষণটা কি পড়াবো স্যারে? অনুসর্গ নিয়ে বিস্তারিত বলছি স্যার, একদম কিছুই বাদ রাখি না। অনুসর্গ নিয়ে কথা বলতে গেলে স্যার অন্য টপিক পড়াতে পারবো না। বিস্তারিত প্রায় 20 মিনিটের মতো অনুসর্গ নিয়ে আলোচনা করছি, একটু দেখে নিবা, হ্যাঁ, কষ্ট করে একটু দেখে নিবা অনুসর্গ। জি স্যার পড়ান, ওর খাইছে, হ্যাঁ এই তো কি ভাল লাগে। হ্যাঁ স্যার, কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 600 টাকা 3 মাসের জন্য। 3 মাসের জন্য কোর্স ফি হচ্ছে কত? 600 টাকা। 3 মাসের জন্য কোর্স ফি হচ্ছে কত? 600 টাকা। তাহলে প্রত্যেক মাসে কত টাকা করে পড়ছে? 200 টাকা করে, ঠিক আছে। কোর্স ফি 600 টাকা দিয়ে তুমি কয়টা সাবজেক্ট পাচ্ছ? বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ, একদম তোমার নির্মিত হোক অথবা ব্যাকরণ হোক, সম্পূর্ণ শেষ কোর্স, ঠিক আছে। বাংলা দ্বিতীয়, তারপরে তোমার আইসিটি, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ঠিক আছে। এই নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু তোমরা জানতে চাচ্ছ। বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র সম্পূর্ণ অর্থে শেষ করানো হবে 3 মাসের জন্য। 3 মাসের ভিতরে শর্ট সিলেবাস তোমাদের যে 22 সালের এবং 21 সালের সবার তো শর্ট সিলেবাস এখন একই, ঠিক আছে। 600 টাকা কোর্স ফি দিয়ে সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, ঠিক আছে। এই 5 দিনের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাবা, আশা করি অনেক বেশি উপকৃত হবা, অনেক বেশি বেনিফিটেড হবা ইনশাল্লাহ। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। আজকে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ, কাল থেকে ক্লাস করতে পারবা, ঠিক আছে। আর ভর্তি হতে তোমরা কষ্ট করে আমার এই নাম্বারে আমাকে ফোন দিবা, অথবা ওই যে একটু আগে আমার নাম বললাম, আইডি বললাম, সেই আইডিতে তোমরা আমাকে মেসেজ করবা, ঠিক আছে। আচ্ছা, গেল এইটা, হ্যাঁ, এগুলো শেষ। তো এবার স্যারে ক্রিয়া বিশেষণটাকে নিয়ে একটু আলোচনা করি। তো ক্রিয়া বিশেষণটাকে আমরা আদর করে বলি ইংলিশে অ্যাডভার্ব, তবে বাংলা সেটাকে বলি ক্রিয়া বিশেষণ, যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে, ক্রিয়াকে, ক্রিয়ার ধরন, রূপ ইত্যাদি প্রকাশ করে। তাহলে যে শব্দ ক্রিয়ার ভাব, কাল, রূপ, যেই শব্দ ক্রিয়ার ভাব, কাল, রূপ ইত্যাদি প্রকাশ করে
তাকে ক্রিয়া বিশেষণ বলে। তাহলে ক্রিয়া বিশেষণটা কি? যে শব্দ ক্রিয়ার ভাব, কাল, রূপ ইত্যাদি প্রকাশ করে। যেমন ক্রিয়ার রূপটা কিভাবে প্রকাশ করে আমরা কি বলি, ক্রিয়ার ভাবটা সে কিভাবে প্রকাশ করে আমরা কি বলি, যেমন আস্তে চলো, এখানে চলা, এই চলোটা হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়া। এবার ক্রিয়ার ধরনটা কি? আস্তে। ক্রিয়ার ধরনটা কি? আস্তে। অর্থাৎ আমরা ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে আমরা পেয়ে যাব অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। যেমন চলো, কিভাবে চলো? আস্তে চলো, এই আস্তেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন আমরা যদি বলি যে তাড়াতাড়ি লিখো, এই লিখাটা হচ্ছে ভার্ব অর্থাৎ রাইট, ঠিক আছে? এই ক্রিয়া। এখন ক্রিয়াকে প্রশ্ন করো, কিভাবে লিখো? তাড়াতাড়ি লিখো, এই যে তাড়াতাড়িটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? হ্যাঁ, স্লো ইজ অ্যাডভার্ব, ঠিক আছে? স্লো ইজ অ্যাডভার্ব, আস্তে। যেমন আমরা বলি কি ওয়াক স্লোলি, এখানে যে স্লোলি হচ্ছে, স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে তাড়াতাড়ি লিখো, আস্তে চলো, ঠিক আছে? ঠিক আছে। আমরা বলি কি আবার যদি কাল বুঝাই, কাল বুঝাইলে যেমন আগামীকাল এসো, আগামীকাল এসো, এখান যে আসো, আসাটা হচ্ছে ভার্ব, কখন এসো? এই আগামীকাল, এই আগামীকালটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? তুমি প্রশ্ন করবা কখন, কিভাবে, কোথায়। কখন দ্বারা প্রশ্ন করলে সময় পাবো, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পাই। অ্যাডভার্ব অফ ম্যানার মানে তো ধরন পাই। যেমন ধরো আস্তে হাঁটো, কিভাবে হাঁটো? আস্তে হাঁটো, এইভাবে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পাই। আর হোয়েন দ্বারা প্রশ্ন করলে অর্থাৎ কখন দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ টাইম পাই অর্থাৎ মানে সময়বাচক ক্রিয়া বিশেষণ পাই। আবার কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস পাই অর্থাৎ স্থানবাচক ক্রিয়া বিশেষণগুলো পাই, ঠিক আছে? খেয়াল রাখতে হবে তোমাকে। তো স্যার ইংলিশের সাথে বাংলাটা মিস করতে চাই না। স্যারের পড়াশোনা যেহেতু ইংলিশে, স্যার যেহেতু ইংলিশে মাস্টার্স, তাহলে স্যার মানে বাংলাগুলো তো তোমাদেরকে বোনাস দিচ্ছে, বোনাস, ঠিক আছে? যেহেতু বিসিএসের জন্য অনেক বই পড়তে হয়, অনেক বেশি বই পড়তে হয়, সব আমি জাস্ট কয়েকটা আমার এই মানে অভিজ্ঞতা থেকে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখবা তোমরা ভালো করে স্যারে কি দিতে চাচ্ছি। তোমরা কষ্ট করে কোর্সে ভর্তি হয়ে গেলে দেখবা ধৈর্য সহকারে কি শিখতে পারো, ওখানে অনেক কিছু শেখানো হবে, ঠিক আছে? এবার আমরা ক্রিয়া কয়েকটা প্রকারের আছে, যেমন একটা প্রকার হচ্ছে পদবিন্যাসগত ক্রিয়া বিশেষণে হচ্ছে পদবিন্যাসগত ক্রিয়া। তাহলে এই ক্রিয়া এটা হচ্ছে তোমাদেরকে যদি স্যার এই যে ক নাম্বারে যদি বলি, ক নাম্বারে 1 নাম্বারে এই পদবিন্যাসগত ক্রিয়ার অনেকগুলো ক্রিয়া আছে, যেমন একক ক্রিয়া বিশেষণ, একক ক্রিয়া বিশেষণ, এগুলা দ্বারা একটা ক্রিয়াকে বিশেষায়িত করবে অর্থাৎ ক্রিয়ার বিশেষণটা একটা হবে। আচ্ছা, আবার যদি স্যারে যদি বলি দ্বিত্ব ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে দুইবার ক্রিয়া বিশেষণ, দ্বিত্ব ক্রিয়া। যেমন একক ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে আস্তে, দেখো এটা কবার বলছি স্যারে? একবার, আস্তে তাহলে একবার একক। আমি স্যারে বলছি জোরে, কেমনে চলো? জোরে চলো, তাহলে জোরে একক। তাহলে স্যারে বলছি তাড়াতাড়ি, দেখো তাড়াতাড়ি কিন্তু একটা শব্দ। আমরা বলছি শক্তভাবে, তাহলে এগুলো এক একটা কি একক ক্রিয়া, ঠিক আছে? আমরা যদি বলি শান্তভাবে, একক ক্রিয়া বিশেষণ, হ্যাঁ, তাহলে এগুলো এক একটা হচ্ছে একক ক্রিয়া বিশেষণ। তাহলে স্যারে যদি এখন বলি যে দ্বিত্ব ক্রিয়া বিশেষণ মানে দুইবার ক্রিয়া বিশেষণ, তেমন হবে আস্তে আস্তে, জোরে জোরে। দেখো তো এই আস্তে আস্তে এই একটা কয়বার, মানে এটা কয়বার বিশেষায়িত হয়েছে? দুইবার, তার মানে দ্বিত্ব একবার, এটা একবার, দুইবার। এই জোরে জোরে কবার? দুইবার। জোরে জোরে, আস্তে আস্তে, হ্যাঁ ধীরে ধীরে। যেমন এখানে ধীরে একবার হতে পারে, ধীরে ধীরে, ধীরে ধীরে হাঁটো, ঠিক আছে? ধীরে ধীরে মানে দুইবার। যেমন আমরা বলি চুপে চুপে,
সুপি সুপি অথবা সুপে সুপে, সুপে সুপে বলো কেউ জেনে যাবে, গলার সুর নাই, বলার সুযোগ নাই, ঠিক আছে। আবার আমরা বলি কি কেঁদে কেঁদে, সে আমার কাছে কেঁদে কেঁদে এসে বিচার দিল, এখানে কেঁদে কেঁদেটা কি, কেঁদে কেঁদে হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। যেমন বিন্দু বিন্দু, হ্যাঁ বিন্দু বিন্দু জল, তাহলে এখানে বিন্দু বিন্দুটা কি, ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। যেমন জোরে জোরে, সুপে সুপে, ভয়ে ভয়ে, সবগুলো কি ভয়ে ভয়ে, দূরে, মানে হচ্ছে দ্বিতীয় ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা বুঝছো। এবার কিছু কিছু আছে বিভক্তির সাথে, কিছু কিছু বিভক্তি ছাড়া, যেমন ভালো করে, ভালো করে, ভালো করে গান গাও, গান তো গাও, গাও ঠিক আছে, তাহলে কিভাবে গান গাও স্যার, ভালো করে, এটা হচ্ছে তোমার এই যে ভালো করে, এখানে করে, এখানে কি বিভক্তি আছে, এ, করে, কি বিভক্তি আছে, তার মানে ভালো করে, এখানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। এখন আমি যদি বলি মন দিয়ে, মন দিয়ে মন কেনা যায়, এখন এই যে মন দিয়ে মন কেনা যায়, যে কেনা তো যায়, ঠিক আছে, কিভাবে মন কেনা যায়, মন দেওয়ার পরে মনটা কেনা যায়, তার মানে দেখো এই যে মন দিয়ে, এখানে হচ্ছে দিয়েটা হচ্ছে এখানে এ বিভক্তি, আর এই মন দিয়ে শব্দটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। তো আমরা আরো বলতে পারি যে হন হনিয়ে চেঁচিয়ে, এই যে হন হনিয়ে, হন হনিয়ে, এখানে কি আছে, এ বিভক্তি, তার মানে হন হনিয়ে হচ্ছে কি, এটা হচ্ছে বিভক্তিযুক্ত ক্রিয়া, ঠিক আছে, হন হনিয়ে, হ্যাঁ। তারপরে তোমার এগুলো সব হচ্ছে এক একটা হচ্ছে কি। এবার আরো আরো ক্রিয়া রয়েছে, আরো ক্রিয়া বিশেষণগুলো রয়েছে, সেগুলো হচ্ছে যেমন কালবাচক ক্রিয়া বিশেষণ। তো এবার দ্বিতীয় ভাবে ক্ষতে রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে অর্থবোধক ক্রিয়া, অর্থ বা অন্যগত, এগুলো হচ্ছে কাল বুঝাবে আর কি, অর্থ বা অন্যয়। তো যেমন আমি তোমাদেরকে বলি এখানে কাল গ্রাপক ক্রিয়া আসতে পারে, কিছু কিছু কাল জ্ঞাপক ক্রিয়া, কাল গ্রাপক ক্রিয়া বিশেষণ। এই কাল জ্ঞাপক ক্রিয়া বিশেষণ গুলো হচ্ছে যেমন এখন, সময় বুঝাচ্ছে কিন্তু, এখন, আগামীকাল, ঠিক আছে। যেমন পরদিন, মানে পরের দিন আর কি, যেমন পরশু, ঠিক আছে। যেমন আগের দিন, যেমন আগের দিন, যেমন এখানে, হ্যাঁ আগের দিন, যেমন ততক্ষণ, ততক্ষণ। যেমন আমরা বলতে পারি আজকাল, সপ্তাহ, আজকাল, হ্যাঁ। যেমন ঠিক সময়ে, ভোরে, সকালে, রাতে, এগুলো সবগুলো দ্বারা কিন্তু আমরা কাল বুঝাই, কোন সময়, এখন একটা কালকে বুঝাচ্ছে, আগামীকাল একটা কালকে বুঝাচ্ছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। আগামীকাল একটা কালকে বুঝাচ্ছে, পরশু একটা কালকে বুঝাচ্ছে, ঠিক আছে, ততক্ষণ একটা কালকে বুঝাচ্ছে। অনেকের কাছে মনে হয় ভালো লাগে না ক্লাসটা আজকে, বলে স্যার এরকম কি বলে, অনেকেই ক্লাসটা দেখতে ইচ্ছে করে না তাদের। আমি কি ক্লাসটা বন্ধ করে দিব, বাদ দিয়ে দিব ক্লাসটা, আমি কি ক্লাসটা বন্ধ করে দিব, বাদ দিয়ে দিব? হ্যাঁ কোর্সটি অনলাইনে হবে, আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট রয়েছে, যারা কোর্স সম্পর্কে জানতে চায় জানিয়ে দাও, ঠিক আছে, কারণ সুযোগটা সবাই যেন পেয়ে যায়। তাহলে কি এখন ক্লাস কতক্ষণ হয়েছে আমাদের, 1 ঘন্টা 8 মিনিট হয়েছে, কিছুক্ষণ স্যার অনেক ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে স্যার, এ বাদ দিব না তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার আসি আমরা, কিছু আছে স্থান জ্ঞাপক, এগুলো দ্বারা আমরা শুধু স্থান নির্দেশ করব, যেমন স্থান জ্ঞাপক ক্রিয়া বিশেষণ, এগুলো দ্বারা আমরা শুধু স্থান বুঝাবো। যেমন আমরা যদি বলি এখানে, কোথায়, প্রশ্ন করো কোথায়, এগুলোকে কিন্তু আমরা কোথায় দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা, কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা স্থান জ্ঞাপক ক্রিয়া বিশেষণ পাবো। যেমন এখানে, ওখানে, এধারে, ওধারে,
মানে এনে হেনে আর কি, এনে হেনে, ঠিক আছে। সামনে, পেছনে, সামনে পেছনে, উপরে নিচে, ঠিক আছে। হ্যাঁ, কোথায়, যেথায়, সেথায়, ঠিক আছে। ঢাকায়, শেষে কিন্তু অন্তঃস্থিত থাকবে, ঢাকায় একটা স্থান বোঝাচ্ছে। তাহলে আমরা বলবো সে ঢাকায় থাকে। কোথায় থাকে? ঢাকায়। ঢাকায় হচ্ছে এখানে হচ্ছে কি স্যার? অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। না বুঝলে স্যারকে এবার প্রশ্ন করতে পারো, এবার প্রশ্ন করতে পারো ক্রিয়া বিশেষণগুলো বুঝছো কিনা, না বুঝলে প্রশ্ন করো। ঠিক আছে, হ্যাঁ স্ক্রিনশট অবশ্যই নিয়ে নাও। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, ঠিক আছে। আশা করি তোমরা ক্রিয়া বিশেষণগুলো আশা করি ভালো মতো বুঝছো। এখানে, ওখানে, এধারে, ওধারে, সামনে, পেছনে, উপরে, নিচে। আবার তোমাদেরকে খেয়াল করি আমরা এইভাবে অনেক কিছু আমরা বলে ফেলি, যেমন অ্যাডজেক্টিভ প্লাস ly ইজ ইকুয়াল টু হবে অ্যাডভার্ব। আবার নাউন প্লাস ly ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হয়। যেমন আমরা যদি বলি, আমরা কি বলি? আমরা বলি মাদার। মাদার অর্থ মা, এই মাদারটা হচ্ছে নাউন। এটার সাথে যখন আমরা ly যুক্ত করি তখন আর সে আর নাউন থাকে না, সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, মাদারলি। ঠিক আছে, ঠিক একই সাথে আমরা যখন যুক্ত করব অ্যাডজেক্টিভের সাথে, যেমন নাইস, নাইস অর্থ সুন্দর, এটার সাথে যখন ly যুক্ত করব নাইসলি, তাহলে কিভাবে? সুন্দরভাবে, তখন এটা হয়ে যাবে আবার অ্যাডভার্ব। মাথা রাখতে হবে, ঠিক আছে। তো ঠিক এখানেও বাংলাতেও এরকম একটা বিষয় আছে, যেমন আমরা ঢাকার সাথে, ঢাকার সাথে যখন আমরা আই প্রত্যয় যুক্ত করি, আই প্রত্যয় যুক্ত করি, কিন্তু শেষে বসে কি? প্রত্যয়। উপসর্গ বসে কোথায়? সামনে। তেমন হয়ে যায় আমাদের কি? ঢাকাই। এই ঢাকাইটা হচ্ছে আমাদের আবার অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। এটা কি? বিশেষণ। যেমন ঢাকাই শাড়ি, শাড়িটার অবস্থা কেমন? ঢাকাইয়া, তার মানে হচ্ছে ঢাকাই শাড়ি হচ্ছে এটা কি? বিশেষণ। ঠিক আছে। যেমন আমি যদি বলি আমি আরেকটা যদি বলি ঢাকায় থাকে, থাকে কোথায়? ঢাকায়। এই ঢাকায়টা আবার হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। থাকে তো এটা ক্রিয়া, ক্রিয়াকে স্পষ্ট করো, কোথায় থাকে? ঢাকায়, তার মানে ক্রিয়াকে বিশেষায়িত করছে যেটা, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে ঢাকায়টা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, ভর্তি হওয়ার পর কি প্রতিদিন 4টা করে ক্লাস হবে নাকি এক একদিন 4টা? একদিন 1টা করে ক্লাস হবে। তোমরা ভর্তি হলে আমাকে ইনবক্সে নক করবা, স্যার ভর্তি হতে চাই। ভর্তি হলে আজকে, কালকে, 2-3 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবা। তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে শুক্রবার পর্যন্ত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, শুক্রবার পর্যন্ত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে তোমাদের জন্য। দেরি করিও না। না বুঝলে প্রশ্ন করো। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো কি প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? হ্যাঁ, আর থাকে কি? থাকে স্যার ভার, বাকি তো সবই শেষ, থাকে ভার। কোনো অর্থাৎ যা দ্বারা কোনো করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝায় সেটাই ভার। ভার তোমরা সহজে বুঝে যাবা, ভারগুলো তোমরা সহজে বুঝবা। যা দ্বারা কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, নেওয়া বোঝায় তাকে আমরা কি বলবো? ভার, মানে ক্রিয়া। আর থাকে কি? তাহলে ক্রিয়া বিশেষণের মধ্যে আর একটা প্রকার রয়েছে, সেই প্রকারের নাম হচ্ছে ধরন। ধরন জ্ঞাপক ক্রিয়া, ধরন। তাহলে এটার পরে আর ক্রিয়া বিশেষণ নাই, ধরন জ্ঞাপক।
যেমন এটা কিছু ধরন হবে, যেমন কিভাবে পানি পড়ে, যেমন টিপ টিপ বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি। তাহলে এখন প্রশ্ন হবে বৃষ্টির ধরনটা কেমন? টিপ টিপ, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এই টিপ টিপটা কি? ক্রিয়া বিশেষণ। টিপ টিপ হন হন, হন হন শন শন, হন হন শন শন, পন পন। এগুলো সবগুলো হচ্ছে স্যার ধরন জ্ঞাপক ক্রিয়া বিশেষণ, ধরন জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। যেমন টন টন, টন টন, ঠিক আছে, টন টন, টন টন। তাহলে এগুলো কি হবে স্যার? ক্রিয়া বিশেষণ, টন টন। ঠিক আছে, এগুলো হচ্ছে টন টন। কালকে স্যার আরেকটা ক্লাস নিব এই গ্রুপে, তোমাদের ফ্রি ক্লাস। আশা করি কালকেরটাও দেখবা সকাল 9টায়, কালকেরটা হবে সকাল 9টায়। ঠিক আছে, আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে স্যার ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ধৈর্যরা হয়ে যাচ্ছে যে স্যার 1 ঘন্টার উপরে ক্লাস করতে ভালো লাগে না, অনেকে ধৈর্যরা হয়ে গেছে। বন বন জন জন, হ্যাঁ, জিম জিম, টিপ টিপ, ঠিক আছে, কন কন, হ্যাঁ এই তো বুঝে গেছে বাচ্চারা, ঠিক আছে স্যার, আচ্ছা ওকে। হ্যাঁ, বাংলাদেশের সব পোলারা তোর প্রেমে মশগুল, ঠিক আছে, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, ঠিক আছে, হয়ে গেছে। তো দেখো এখানে ঢাকাইটা হচ্ছে কি বিশেষণ। আচ্ছা থাকে কি আর ভার্ব, ভার্ব। তো ভার্ব বানিয়ে তো তোমরা জানো কি ক্রিয়া, যা দ্বারা কোনো কিছু হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝায় তাকেই আমরা বলবো ক্রিয়া। যেমন গান গায়, এখানে প্রশ্ন আসবে এই গায়টা কি? গানটা তো মানে গান গাওয়া হয়, তাহলে এটা ভার্বের কাজ হচ্ছে, তাহলে এটা গায় হচ্ছে এখানে ক্রিয়া। আমরা যদি বলি তুমি আসো, আশাটা কি? ক্রিয়া। সে ফুটবল খেলে, এই খেলাটা কি? ক্রিয়া। আমরা যদি বলি সে নাচে, এই নাচাটা কি? ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াটা তুমি খুব সহজে বুঝবা, ক্রিয়া নিয়ে এত বিশ্লেষণ করার কিছু নাই। ক্রিয়া নিয়ে আমাদের ফেট কোর্সে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে দিব। আর যেহেতু এখানে আর সময় নাই, অনেক সময় তোমাদেরকে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আমাদের ফেট কোর্সে এক একটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিট করে হয় ইনশাল্লাহ, সেই ক্লাসগুলো ইনশাল্লাহ করবা, অনেক বেশি বেনিফিটেড হবা। তারপরও আমি তোমাদেরকে শেষ কথাটা বলে দিচ্ছি, যদি কেউ ভর্তি হতে চাও তোমরা কষ্ট করে এই নাম্বারে, হ্যাঁ, পার কোর্সের জন্য কষ্ট করে এই নাম্বারে তোমরা ফোন করে আমার সাথে সরাসরি কথা বলবা ইনশাল্লাহ। যাদের আর্থিক অবস্থা খারাপ রয়েছে তারাও করবা, তোমাদেরকে একটু হালকা কিছু স্যাক্রিফাইস করব, ভর্তি হয়ে যাও, আশা করি অনেক ভালো কিছু পাবা তোমরা ইনশাল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।